শুরুতে আমার 2টা গাভী ছিল। আচ্ছা, 2টা গাভী দিয়ে আমি শুরু করি, টিচার ছিলাম। পরে দেখ আমার ফার্ম যখন একটু বড় হয়ে যায় তখন ওইখানে চাকরিটা আমি ছেড়ে পরে আইসা পড়ছি আমার নিজের প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে দুধের কি কয় ভ্যান গেল। কোথায় গেল এটা? এটা মুক্তাগাছা প্রসিদ্ধ মন্ডার দোকানে গেল। তাহলে আমরা কি এখন দুধ বানাতে দেখতে পারবো না? না, এখন এই দুধ পানানি কিছুক্ষণ আগে শেষ হলো। গেছে। জি জি। ও এটা কি প্রাইমারি স্কুল? জি, এটা প্রাইমারি স্কুল। যে রঘুনাথপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা। দর্শক, আমরা আজকে মানে এমন একজনের কাছে আসছি যারা আসলে গাভী পালন করতে চান। গাভী মনে রাখেন, ওনার অভিজ্ঞতা 13 বছরের। আপনারা যারা গাভী পালন করতে চান, কীভাবে গাভী পালন করবেন, গাভীতে কী খাওয়াবেন, কেমনে আপনি গাভীতে অনেকে লস খান, কেমনে লাভ করবেন, আমার সাথে থাকেন, দেখতে থাকেন। আমরা দুই ভাই আজকে আসছে আপনাদের জন্য। চলেন ভাই ভিতরে যাই। দেখেন ফাইন বাড়ির ভিতরে, বাহ ফাইন তো বাড়িটা, ফাইন তো লাগাচ্ছে লাভ গাছ। জি জি ভাই ডিপ ফ্রিজ মানে? জি, এটা 300 লিটারের ফ্রিজ। ফ্রিজ দেখি করেন? এটা ওই যে বিকেলবেলা যে দুধ দহন করি সেটা রাইখা দেই এবং পরদিন সকালবেলা একসাথে দুধ দহন করে মন্ডার দোকানে পাঠাই দিই মুক্তাগাছাতে। ও এটা কি মানে এক্সট্রা রেখে দেন? বোতলে বোতলে রেখে দেন? জি, বোতলে রাখি। সকালে যখন দিয়ে দিচ্ছেন জি, তখন ওই ফ্রিজেরটা সহ একসাথে। আর এগুলো সব খাবার দাবার? এগুলো খাবার, এই কোয়ালিটি। আবার আইপিএস আছে দেখতেছি? জি, আইপিএস আছে। বাহ ফাইন, দেখছেন? তাহলে খাবার ঢুকবো। জি, পুরো আছে এখানে। এখানে আছে বড় গাভী আছে 8টা। আর জি, আর ছোট বাচ্চা আছে 5টা। আসেন একটু হাঁটি দেখি। ফাইন, তার মানে আপনি সব গাভী? জি, গাভী, দুধের গাভী। জি। সবচেয়ে বেশি দুধ দেয় কত আপনার এখানে? যে সবচেয়ে বেশি দুধ দেয় যে 29-30 লিটারের মতো। কোনটা এটা? এই যে এই গাভীটা। এইটা? জি। এটা কি জাতের? এটা ফ্রিজিয়ান, হলস্টিয়ান ফ্রিজিয়ান। দাম কেমন পাচ্ছেন? দাম তো আসলে আমরা খুব লিটারে পাচ্ছি 63 টাকা, এমনি কেজিতে আসছে 61 টাকার মতো। 61 পোষায় না আসলে, এইভাবে হয় না। খরচ যেভাবে বাড়ছে বা ওষুধপত্রের দাম যেভাবে বাড়ছে, সবকিছুর মূল্য যেভাবে বাড়ছে, ওই হিসাবে দুধের দামটা আমরা পাচ্ছি না। আমার খামার শুরু 2013-তে। কত বছর হয়েছে? এই তো 13 বছর রানিং। 13 বছর? জি। শুরুতে কেমন ছিল? কেমন করে? শুরুতে আমার 2টা গাভী ছিল। আচ্ছা, 2টা গাভী দিয়ে আমি শুরু করি। পরপর আস্তে দিয়ে এই সময়ের আস্তে আস্তে এগুলো এই হয়েছে, বাচ্চা দিছে। বাচ্চা দেওয়াতে এই খামার আজকে এই যে 13 বছর আগে আপনি কি করতেন? 13 বছর আগে আমি একটা মাদ্রাসা টিচার ছিলাম। আচ্ছা, এখন সেটা নাই? পরে দেখ আমার ফার্ম যখন একটু বড় হয়ে যায় তখন ওইখানে চাকরিটা আমি ছেড়ে পরে আইসা পড়ছি আমার নিজের প্রতিষ্ঠানে। এই যে আপনি 13 বছরের মধ্যে করলেন, এর মধ্যে কখনো লস খাইছেন আপনি? এমনি লস হয়তো হঠাৎ অল্প কিছু সময় দেখা গেছে যে গেছে, কিন্তু বেনিফিটটা আসছে আলহামদুলিল্লাহ, ভালো আসছে। আর সময় আসলে আমার গাভীগুলা সেট করছিলাম করোনার আগের যে আমার যে সময়গুলো গেছে, অর্থাৎ 8 বছর, সেই 8 বছরে আমি সবগুলা ভালো গাভীগুলা কালেক্ট করছিলাম। কালেক্ট করার পরে দেখা গেছে করোনার সময় তো সব জায়গাতে লকডাউন দেওয়া ছিল, দুধ বিক্রি করতে পারি নাই, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওই অল্প সময়ের মধ্যেই সস্তায় বিক্রি করতে হয়েছে আমার গাভীগুলা। মানে আপনি দুধ বিক্রি করে না করতে পারে? জি, আপনি গরু বিক্রি করতে হয়েছে। কারণ দুধ যদি বিক্রি না করতে পারে তাহলে এই গাভীগুলা খাওয়াবো কিভাবে? আচ্ছা, ইনকাম যদি না আসে তাহলে তো আমরা খাবার কিনতে পারবো না, খাবার না কিনতে পারলে এগুলা খাওয়াইতে পারবো না। এবং সেটা কত দিনের জন্য করোনা আসছিল সেটা তো আর জানা ছিল না। আচ্ছা, যার কারণে বিক্রি করতেই বাধ্য হওয়া। পরে আবার কিভাবে উঠলেন? পরে আবার দেখা গেছে ওই যে ক্যাশ যেটা ছিল আমার বিক্রি লব্ধ টাকাটা, সেটার থেকে আবার নতুন করে করোনার পরবর্তী সময়ে আবার শুরু করি। টিনের ঘর ছিল। আচ্ছা, কাঁচা ঘর ছিল। এটা পরবর্তীতে আমি এই পুরাটা নির্মাণ করেছি। তার এখান থেকে আপনি সব? জি, এইটা এই লভ্যাংশ থেকে, এবং আমি আরো মোটামুটি প্রায় 1 একরের একটু উপরে জমিও কিনছি এইটা লাভের থেকেই, এই খামার থেকে। দেখেন আমাদের অনেকে আছে খামারগুলো করতে যে লস খায়। আসলে লস কেন খায় বলুন? লসটা খাওয়ার হলো মেইন সমস্যাটা হলো গরুর যে রোগটা নির্ণয় করতে পারে না সে। আচ্ছা, অথবা ও লুক দিয়ে কাজ করায় এবং সেই লুক হয়তো পারদর্শী হয় না সেই বিষয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার হয়তো জ্ঞান এই স্বল্পতা থাকার কারণে দেখা গেছে যে সে হয়তো সঠিক পরিচর্যাটা দিতে পারে না, সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা দিতে পারে না। আচ্ছা, আপনি জিনিস ব্যবহার করতেছেন, ওটা কিছু দেখে আসুন। জি, জি জি। আচ্ছা, এটা হলো অস্ট্রেলিয়ান গ্রোথ পাউডার। জি। আচ্ছা, এটা কেন খান? এটা খাওয়ানোরই হলো, এটা যে সমস্ত ষাঁড় গরু আপনার দেখা গেছে স্বাস্থ্যের ঘাটতি আছে, স্বাস্থ্য হচ্ছে না, জীর্ণ শরীর, এগুলো দেখা গেছে যে এই পাউডারটা খাওয়ালে শরীরের গ্রোথটা বাড়ে। আপনি কি আছে কি কয় ষাঁড় গরু আছে আপনার? জি আছে। ও ষাঁড়ও আছে? জি জি। আচ্ছা, ঠিক আছে। আর এই যে অস্ট্রেলিয়ান
মিল্ক পাউডার, এটা কেন বলেন? অস্ট্রেলিয়ান মিল্ক পাউডার এটা মূলত আসলে দুধের বৃদ্ধির জন্য কাজ করে। আচ্ছা পাশাপাশি এটার কাজ হলো যে সমস্ত গাভীগুলো ঠিক মতো ওই বীজ কনসেপ্ট করে না, আচ্ছা সেই কাজেও ব্যবহার হয়। আচ্ছা। এবং যে সমস্ত গাভীগুলো দেখা গেছে যে ওই এটা খাওয়ানোর পরে ম্যাস্টাইটিসের যে সমস্যাটা, এই সমস্যাটা থেকেও অনেকটা পরিত্রাণ পাওয়া যায়। এটাকে আপনি পাচ্ছেন? জি জি পাচ্ছি। এটা খাচ্ছেন কতদিন হলো আপনি? এটা তো বেশ অনেক দিন হয়ে গেছে। এটা ডোজ দেন কিভাবে? এটা হলো প্রতি গাভীতে 50 থেকে 100 গ্রাম পরিমাণ এক বেলা একগুলো দিলে হ্যাঁ, হয়? এক বেলা দিলে। প্রতিদিন যে খাবার সাথে মিক্স করে দেন? যে খাবার সাথে মিক্সড করে দেওয়া যায়। ওই এটাও সেম তাই? জি জি সেম একই। গ্রোথ পাউডার সেম? জি সেম। মানে হলো অস্ট্রেলিয়ান মিল্ক পাউডার, মিল্ক পাউডার আর ওটা হলো অস্ট্রেলিয়ান গ্রোথ পাউডার। সেম। গাভীর খামার আসতে হলে কিভাবে শুরু করবে মনে করেন? গাভীর খামারে আসলে আসতে হলে হ্যাঁ, ভালো জাত নির্ণয় করতে হবে এক নাম্বার। আচ্ছা এবং এই জাতগুলারে মান উন্নয়নের জন্য সামনে মানে আগে থেকে পরিকল্পনা করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। মাননের বলতে আপনার মানে কি, আপনি যখন গরু খামার শুরু করলাম জি তখন আমাকে দেখে কিনতে হবে? জি জি দেখে কিনতে এই হবে এবং ভালো ক্রয়টা জাত- কিন্তু কথা আছে আবার। জি এই ক্রয় কিন্তু আমরা অনেকে হাট থেকে ক্রয় করি, অনেকে খামার থেকে ক্রয় করি, অনেকে প্রতারণা হই। এই ব্যাপারে আপনার কি পরামর্শ? এটা আসলে আমার যেটা এই হলো এটা সবচেয়ে হলো যারা ওই গৃহপালী মানে যারা গৃহস্থ বা যারা আচ্ছা। কৃষক, যারা আচ্ছা। কৃষকের কাছ থেকে যদি সংগ্রহ করা হয় হ্যাঁ। তাহলে হয়তো দেখা গেছে যারা মধ্যস্বত্বা ভুগি আছে তাদের কাছ থেকে তাদের দ্বারা প্রতারিত হবেন না। এবং সেখান থেকে সঠিক জাতটা তার কাছ থেকে কতটুকু দুধ দিচ্ছে এবং সেটারে সকাল বিকাল দুধ দহন করে সঠিক দুধটা নির্ণয় করে পরে ওই গাভীটাকে কিনতে হবে। মানে প্রয়োজন পড়লে আপনি 10 টাকা বেশি দেন, জি 10 টাকা বেশি যাক, কিন্তু জাতটা ভালো নিতে হবে। জাতটা ভালো নিতে হবে এবং যেই লোকের কাছ থেকে কিনতেছেন সেই জায়গা থেকে যাতে প্রতারণার শিকার না হইতে হয় এই দিকটা খেয়াল রাখতে হবে। সবচেয়ে পুরাতন আপনার এখানে কোন জাতটা আছে? আমাদের পুরাতন জাতটা আছে আমার ওই যে এই গাভীটা। তাতে কয়বার বিয়ে দিছো? এটা 5টা বাচ্চা দিছে। 5টা বাচ্চা আছে। এখন যদি আমরা নতুন যারা করতে চাই, জি জি তারা আসলে শুরু থেকে হোক বা যখনই শুরু করুক, একদম হ্যাঁ। দুধের জন্য কোন গাভীটা ভালো? মানে প্রথম বিয়ানে ভালো না দ্বিতীয় বিয়ান ভালো? এটা হলো সবচেয়ে যদি বাচ্চা কেউ যদি দুধের জন্য করতে চায় হ্যাঁ। তাহলে সবচেয়ে প্রথম ইয়ের থেকে বাচ্চাটা নিলে সবচেয়ে ভালো হয়। এবং আচ্ছা, এটা আচ্ছা। মায়ের জাতটা রেকর্ড জানা থাকতে হবে যে আচ্ছা। মায়ের রেকর্ডটা কেমন। মায়ের রেকর্ডটা যদি ভালো থাকে তাহলে সেটার বাচ্চাটা ভালো আসবে এবং বীজটা কেমন দিছে আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই বীজের বাচ্চাটাই মূলত ভালো বীজের বাচ্চা যদি হয় সেখানে আপনার ভালো আশা করা যায়। আপনার এই যে মাশাআল্লাহ, এটা কি জাতের? এটা ওই ফ্রিজিয়ান। এটা আপনি জি বীজ এটা দেওয়া? আমার বীজ দেওয়া আমার হাতে। ও, আপনি এই মার বীজ দিছেন? জি এইখান থেকে আসছে। জি বড় বলছে নাকি এটা? এটা 7 মাসের গাভী। মাশাআল্লাহ 7 মাস। জি আপনি সার কেন পালেন না? মানে গাভী আমি কেন আসলে পালেন? বিষয় হলো যে এক জায়গাতে ষাঁড় এবং গাভী এই আচ্ছা। দুইটা পালা ঠিক না। ও আচ্ছা 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 আচ্ছা। কারণ দুই লিঙ্গের হওয়ার কারণে দেখা গেছে একসাথে থাকলে সেটা লিঙ্গের ইয়ের জন্য তাদের জন্য সমস্যা হয় এবং ওই তাদের যে বাড়ন্তটা হয় এই বাড়ন্তটার মধ্যে পড়ে। অনেকে কিন্তু বলে যে গাভীতে নাকি অসুখ বিসুখ বেশি হয় আর গাভীতে ষাঁড়ে নাকি একটু অসুখ কম বিসুখ হয়। হয়। এটা ঠিক আছে কথা, তবে গাভীর বিষয়টা হলো প্রতিদিন ইনকাম আসে। আমি লভ্যাংশটা আমি নির্ণয় করতে পারি, প্রতিদিনের হিসাবটা করতে পারি আমি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বিকেল বেলা আমার কত টাকা খাবার গেল, কত টাকা মেডিসিন গেল, কত টাকা দেখা গেছে শ্রমিক কষ্ট হলো, দিন শেষে আমার কত টাকা দুধ বিক্রির পরে এই খরচ বাদ দেওয়ার পরে কত টাকা আমার লভ্যাংশ রইলো, আমি এটা দিন শেষে বের করতে পারি। এবং বছরে আমার কত টাকা আসতেছে, বেনিফিটটা আসতেছে, আমি বেনিফিটটা নির্ণয় করতে পারি। তাতে এই যে আপনার যে গরু বাছুরগুলো আছে জি, জি। তাতে কি আপনার দুধে প্রতিদিন কষ্ট যাচ্ছে? আমার তো প্রতিদিন কষ্ট আছে ধরেন 6,000 টাকার মতন, দুধে আসছে 9,000 9,500 টাকার মতন। তাতে কি কষ্ট হয়ে যায়? তো ওই মেডিসিন সহ কাজ করার পরেও আমার 2,500 টাকা প্রতিদিন থাকে, পার ডে থাকে। মাশাআল্লাহ। আপনি এখানে কাজ করে কয়জন? আমার এখানে আরো 2 জন আছে। আমার ওয়াইফ আছে। আপনি তো সবসময় আছেন? জি আমি আছি, আমার ওয়াইফ আছে, পাশে আমার মেয়ে আছে একজন। সেও এটার প্রতি উদ্যোগী হয়ে গেছে, অনেকটা আগ্রহ। ফাইন। এমনিও ওই যেহেতু আমরা যেই সেবাতে আছি এই সেবাটা যদি যেহেতু মানুষের উন্নয়নে মানে শারীরিক উন্নয়ন মানসিক উন্নয়নে কাজে লাগে, আমি সেই সুবাদে আমি আশা করব পুষ্টিতে কাজে লাগে। পুষ্টিতে কাজে লাগে। আসলে ওই দিক থেকে খেয়াল করলে আমরা কিন্তু সুযোগ সুবিধা বঞ্চিত, সরকার থেকেও পাচ্ছি না বা অন্য কোনো সংস্থার থেকেও পাচ্ছি না। যদি আপনারা আমাদের জন্য আমাদের পক্ষ থেকে যদি এই বিষয়টা যদি করেন জানান তাহলে হয়তো বা আশা করা যায় যে আসলে ভালো কথা বলছে। দেখেন আমরা যারা প্রশাসনিক ইয়েতে আসছি, দেখেন আসলে এই উদ্যোক্তাগুলো যদি আমরা কিন্তু এমনি আসি না, আমরা কিন্তু খোঁজ নিয়ে আসছি যে আমাদের মুক্তাগাছাতে ভালো একটা উদ্যোক্তা আছে। এবং আমি যখন দেখছি ওনার একটা গাড়ি যাচ্ছে দুধে, তখন কিন্তু আমি নক করছি আপনাকে যে না এখান থেকে গাড়ি যাচ্ছে, এটা দুধের নিশ্চয়ই একটা ভালো একটা উদ্যোক্তা আছে। এবং আমরা বলবো যারা প্রশাসনের দায়িত্ব পানি সম্পদ অফিসে যারা আছেন আমাদের এই উদ্যোক্তাগুলোকে আপনি সাপোর্ট দিবেন বা একটু খেয়াল রাখবেন। আর ওনাকে দেখার জন্য আরো 2 জন
উদ্বুদ্ধ হয়, জি জি তাতে আমাদের সবকিছু কিন্তু ভালো হবে। আপনি দেখা দিই পাশাপাশি কি আর কোনো খামার হয় না আশেপাশে? জি আমার দেখা দেখি আমি তো 13 বছর যাবতই খামার করতেছি, আমার দেখা দেখি এই সময় অনেকগুলো খামারি উদ্যোক্তা আছে। আচ্ছা আচ্ছা, তাতে কতগুলো আছে এখানে আমার মনে হয়? এখানে প্রায় আনুমানিক 15 থেকে 20 জন তারা কি আপনার এখানে আসে? যে আমার এখানে আসে এবং আমার কাছ থেকে বিভিন্ন সময় পরামর্শ নেয় এবং আচ্ছা। আমাকে বিভিন্ন সময় ডাকে বা মোবাইলে কোনো রোগ সম্পর্কে বা কোনো সমস্যা হলে সেটার তথ্য চায় আচ্ছা, এবং আমি সেটার যতটুকু আমার পক্ষ থেকে উত্তর দেওয়া দরকার ততটুকু আমি তাদেরকে পরামর্শ দিই। মার্শাল্লাহ, উনি লাস্টে একটা ভালো কথা বলছে যে উনি কিন্তু ওনার আশেপাশে কিন্তু আরো ওনাকে দেখা দেখি আরো কিন্তু 10টা বা 12টা কিন্তু খামার ছোট বড় আছে। তার মানে আমি বলবো যে আপনারা যারা ভালো উদ্যোক্তা, উনি একটু সফল উদ্যোক্তা মনে করেন মার্শাল্লাহ, আপনারা যদি আপনার এলাকায় কোনো সফল উদ্যোক্তা থাকে আপনার হন, আপনিও চেষ্টা করেন যে ওনার মতো আরো 10টা বা 5টা যেন মানুষ পশুপালন করে তাও তো বেকার দূর। জি জি বেকার দূর আল্লাহ তো ওনাকেও তো দিবে আপনাকে। জি 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 আর যদি আপনার দ্বারা 10-15 চলতেছে এভাবে তো মানুষ চলবে, জি, একজন জি। আরেকজনের উপকার জি করবে। জি তো ঠিক আছে, জি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।